ক্লাস 10 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3। এখান থেকে মূলত যে অঙ্কগুলো আমাদেরকে পরীক্ষায় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমি আলোচনা করছি 2 নম্বর প্রশ্নটা থেকে। বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল বলা আছে 360 বর্গমিটার। তাহলে জিজ্ঞেস করেছে ত্রিভুজটির উচ্চতা কত। তো প্রথমে আমি একটু বলে নিচ্ছি, দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা কি বুঝি? ত্রিভুজের ক্ষেত্রফল মানে হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। ঠিক আছে, তো যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে আমাদের কি ভূমি আর উচ্চতাটা লাগবে। এবার এই ভূমি আর উচ্চতা আমরা কোথায় পাবো? প্রশ্নটা থেকে। এই যে জায়গাটা বলেছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ ভূমিকে উচ্চতার সাথে তুলনা করেছে, যার সাথে তুলনা করবে আমরা প্রথমে তাকে ধরে নেব। যেহেতু উচ্চতার সাথে তুলনা করেছে তাহলে আমরা ধরে নেব যে ধরি ত্রিভুজটির উচ্চতা সমান h মিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা যদি h হয় তাহলে ভূমিটা কত হবে বলো? সুতরাং ত্রিভুজটির ভূমি হবে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ উচ্চতা কত আছে h, তার দ্বিগুণ মানে কত 2h, তার থেকে 18 মিটার বেশি মানে যোগ 18, তাহলে এত মিটার। ঠিক আছে, এবার আমাদের যেটা বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। আমরা কি জানি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং শর্ত মতে হাফ ইন্টু ভূমি মানে কত আছে বলো? 2h প্লাস 18 ইন্টু উচ্চতা অর্থাৎ h। এই যে আমরা ক্ষেত্রফল বের করলাম সেটা কি এই ত্রিভুজের এই প্রশ্নটা থেকে ওরা সেটার ক্ষেত্রফল বলেছে 360 বর্গমিটার, অর্থাৎ এটাই হয়ে যাবে ইকুয়াল টু 360। এবার এটাকে আমরা সমাধান করলেই এখান থেকে আমাদেরকে h এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা কি করতে পারি যে 2h, এই জায়গাটাকে দেখো 2h, তার সাথে যদি আমি এই h গুণ করি তাহলে কত হচ্ছে 2h স্কোয়ার প্লাস 18h, আর এই দুটা ওই পাশে নিয়ে গেলে কত হচ্ছে 360কে 2 দিয়ে গুণ অর্থাৎ 720। ঠিক আছে, এবার আমরা 720কে যদি বাদিকে নিয়ে আসি তাহলে 2h স্কোয়ার প্লাস 18h মাইনাস 720 ইকুয়াল টু 0। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে মূলত সমীকরণের সবগুলো সংখ্যাকেই বাদিকে রাখার চেষ্টা করব, কারণ সবাই মনে রাখবে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে কি ছিল? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে সমীকরণটা ছিল যেটাকে আমরা সাধারণ আকার বলি, এখানে কিন্তু প্রত্যেকটা পদ বাদিকে আছে আর ডান দিকে কিছু নেই মানে শূন্য। সেই জন্য আমরা এখানে কি করবো? প্রত্যেকটাকে বাদিকে আনবো, বাদিকে আনলেই কিন্তু সমাধান করা সহজ হবে। এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নেই তাহলে থাকলে কত h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি h স্কোয়ার প্লাস 9h, সরি এটা x হবে না h হবে, মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের সমাধান করলেই আমরা এখান থেকে h এর মান, অর্থাৎ h মানে কি উচ্চতা যেটা ধরেছিলাম সেটা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণের সমাধান করার নিয়ম কি ছিল? এখানে যে 360 আছে এই 360কে আমরা কি করব? দুটো উৎপাদকের আকারে ভাঙবো। অর্থাৎ সেটা কি হয়, যারা মুখে মুখে করতে পারবে মুখে মুখে করবে, যারা পারবে না তারা লসাগু করবে। 3 12 36, অর্থাৎ 3 120 360, এখান থেকে 3 নিলে কত হচ্ছে 3 40 120। এবার ধর আমি যদি 5 নেই, 5 8 40, তাহলে এখানে আমি 1 2 3 4টা উৎপাদক পেলাম, কিন্তু আমাকে লাগবে কটা উৎপাদক? দুটো উৎপাদক দিয়ে এমন একটা আকার আমরা নেব যেখানে ওই দুজনের যোগ বা বিয়োগ করলে কত আসে আমাদের? এই যে মাঝের পদ আছে 9, এই 9 চলে আসে। তাহলে এখানে দেখো প্রথমত আমি যদি নেই 3 3 কত 9, এদিকে যদি 5 8 40 নেই তাহলে 9 আর 40 যোগ বা বিয়োগ যাই করি না কেন 9 কিন্তু আসবে না। কিন্তু আমি যদি এটা এরকম নেই, দেখো 3 5 15, আর এই 3-এর সাথে এই 8 যদি নেই, 3 8 24, অর্থাৎ 24 আর 15 এই দুটো উৎপাদক আকারে যদি আমি 360কে ভাঙি তাহলে এদের মধ্যে বিয়োগ করলে আমরা কত পাই? বিয়োগ করলে কিন্তু আমরা 9 পাই। তাহলে আমরা এখানেও সেম করব, এখানে কি করব? h স্কোয়ার প্লাস 9hটাকে আমরা কি লিখবো? 24h মাইনাস 15h মাইনাস 360 ছিল লিখলাম। এবার এখান থেকে দেখো কত কমন যায়? h কমন যায়, আর এখান থেকে 15 কমন যায়। তাহলে এখান থেকে h কমন নেব, তাহলে h কমন নিলে থাকে কত
এইচ প্লাস 24, আর এখান থেকে -15 কমন নিলেও থাকে হচ্ছে কত, এইচ প্লাস 24 ইকুয়াল টু 0। এবার এই গোটা রাশিমালাটা থেকে কত, এইচ প্লাস 24 কমন যাচ্ছে, তাহলে থাকে কত এখানে, এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার দেখো এই জায়গাটা এইচ প্লাস 24 এবং এইচ মাইনাস 24, এই দুটো পার্ট দেখো, এই দুটো রাশির গুণফল কত আছে, 0। দুটো রাশির গুণফল কখন 0 হয়, যখন হয় দুজনেই 0 অথবা যে কোনো একজন অন্ততপক্ষে 0। এবার আমরা যেহেতু জানি না কে 0, আমরা কি করব, ধরে নেব যে হয় এইচ প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0। যদি এইচ প্লাস 24 0 হয়, তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু কত হচ্ছে, -24, আর এখান থেকে আমাদের এইচ ইকুয়াল টু কত হচ্ছে, 15। এবার খেয়াল করে দেখো, আমার এইচ মানে কার মান বলো, এইচ মানে হচ্ছে আমাদের এই জায়গাটা, এইচ হচ্ছে ত্রিভুজটির উচ্চতা। এবার উচ্চতা কি একটা দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ আমাদের এখানে আমরা বলতে পারি যে এই মানটি গ্রহণযোগ্য নয়। এইচ ইকুয়াল টু -24, এটা কেন গ্রহণযোগ্য নয়, কারণ উচ্চতা যেহেতু ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি পেলাম, এইচ ইকুয়াল টু কত হবে, 15, অর্থাৎ সুতরাং ত্রিভুজটির উচ্চতা কত, ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার। দেখো এই 4 নম্বর যে প্রশ্নটা আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব, ধরো সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা, এই দুটো হচ্ছে স্থান, এই দুটি স্থানের মধ্যে দূরত্ব, অর্থাৎ এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এদের মধ্যে দূরত্বটা কত বলেছে ওরা, 200 কিমি, 200 কিমি, ঠিক আছে। এক স্থান থেকে অন্য স্থানে একটা মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় বেশি লাগে। এই কথা, 2 ঘন্টা কম লাগে, এটা কিন্তু ভালো করে আমাদের মাথায় রাখতে লাগবে, এটার উপরেই কিন্তু আমাদের শর্তগুলো তৈরি হবে। বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত। আমরা মোটর গাড়ির গতিবেগ জানি না, কিন্তু মোটর গাড়ির সাথে তুলনা করলে আমরা জিপ গাড়ির গতিবেগটা কিন্তু বের করতে পারবো। সেজন্য আমরা সময় নষ্ট না করে প্রথমে কি করব, যে ধরে নেব, ধরি মোটর গাড়িটির গতিবেগ, কত ধরবো, সমান এক্স কিমি পার আওয়ার, অর্থাৎ আমাদের মোটর গাড়িটি 1 ঘন্টায় যায় x কিলোমিটার, ঠিক আছে। তাহলে এবার দেখো ওরা বলেছে যে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং জিপ গাড়িটির গতিবেগ এটার থেকে 5 কিমি বেশি, তাহলে x এর সাথে আরো 5 যোগ হয়ে গেল, তাহলে x প্লাস 5 কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার আমাদের যেটা বলেছে যে আমাদের দেখো মোটর গাড়ির বেলা ও x কিমি যায় 1 ঘন্টায়, জিপ গাড়ির বেলা ও x প্লাস 5 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, কিন্তু আমাদের আলটিমেটলি দুটো গাড়ি কতটা কিলোমিটার যাবে, 200 কিলোমিটার যাবে, অর্থাৎ মোটর গাড়ি x কিমি যেতে সময় লাগাচ্ছে 1 ঘন্টা, তাহলে ও 1 কিমি যেতে কত সময় লাগাবে বলো, আমরা ওই কিমি কি শিখেছি, তাহলে 1/x। একইভাবে তাহলে ও 200 কিমি কতক্ষণে যাবে, সুতরাং 200 কিমি যাবে হচ্ছে এইটাকে আমরা 200 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 200/x ঘন্টায়। তাহলে আমরা এখানে লিখব যে মোটর গাড়িটির সুতরাং মোটর গাড়িটির 200 কিমি যেতে সময় লাগবে সমান কতটা, 200/x, এত ঘন্টা, ঠিক আছে। তাহলে মোটর গাড়ি যদি এতটা লাগে, তাহলে জিপ গাড়ি কত লাগবে, এবং জিপ গাড়িটির 200 কিমি যেতে সময় লাগবে সমান, দেখো তাহলে এটা কত হবে, একইভাবে 200/x প্লাস 5 এত ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু দুজনকে 200 কিমি পথ যেতে হবে, 200 কিমি যেতে একটা গাড়ির সময় লাগছে কতটা, 200/x ঘন্টা, ঠিক আছে, আর আরেকটা গাড়ির সময় লাগছে কত, 200/x প্লাস 5 ঘন্টা। এইবার আমাদের প্রশ্নে এই জায়গাটা খেয়াল করো, বলা ছিল যে এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে, মোটর গাড়িতে কত সময় লাগলো, এইটা বলেছে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা বেশি কম লাগে, তাহলে জিপ গাড়িতে কতটা লেগেছিল, এটা
এইটাতে কিন্তু 2 ঘন্টা কম লেগেছে, অর্থাৎ এই যে মোটর গাড়ি আছে এটার সময় কিন্তু বেশি লেগেছে। তাহলে আমি যদি এই মোটর গাড়ির সময় থেকে এই জিপ গাড়ির সময়টাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি কত, 2 ঘন্টা, রাইট? তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং শর্ত মতে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু কত, 2। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে এই যে প্রথম ভগ্নাংশটা এখানেও কিন্তু উপরে 200 আছে, পরের ভগ্নাংশটাতে উপরে 200 আছে, তাহলে আমরা 200 কমন নেব। তাহলে 200 কমন নিলে থাকে কত, এখানে 1/x মাইনাস এখানে 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা এখন কি করব, বা এই 200টাকে ওই পাশে নিয়ে যাবো আর এদের মধ্যে লসাগু করব। তাহলে 1/x আর x প্লাস 5 এদের লসাগু করলে কত হয়, x ইন্টু এক্স প্লাস 5। এবার এই x দিয়ে যখন আমি x ইন্টু এক্স প্লাস 5কে ভাগ করব, x এর সাথে x মিলে গেল, তখন এটা কাটা চলে যাবে, ভাগফল কোনটা, ভাগফল হচ্ছে x প্লাস 5। এই x প্লাস 5 এর সাথে আমি এই উপরের 1টাকে যখন গুণ করব তখন কত হয়ে যাচ্ছে, x প্লাস 5। মাইনাস ছিল মাইনাস দিলাম। এবার x প্লাস 5 এর সাথে এটাকে যখন আমরা ভাগ করব তখন একইভাবে x প্লাস 5 এর সাথে x প্লাস 5টা কাটা যাবে, থাকবে ভাগফল কত, x। এই x এর সাথে উপরের 1টাকে গুণ করলে কত হবে, x ইকুয়াল টু কত হচ্ছে 2, আর এই 200টা ওই পাশে গেলে বাই 200। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স বাদ চলে গেল। ঠিক আছে, নিচে এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস 5 আর এখানে 2, আমরা একবারে গুণ করে দিচ্ছি। এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে 2x স্কোয়ার। এক্স আর 5 গুণ করলে কত হচ্ছে 5x, তার সাথে 2 গুণ করলে কত হচ্ছে 10x। আর এই 5 আর 200 গুণ করলে কত হয় বলো, 5 200 তে 1000, ওই 1000কে আমি একবারে বাদিকে এনে মাইনাস 1000 ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে 2 কমন যাচ্ছে, তাহলে থাকে কত, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে আমাকে এবার আগেরটার মধ্যে কি করতে হবে, 500কে ভেঙে 500কে লসাগু করে কি করতে হবে, 5 মেলাতে হবে, তাই না? তাহলে 500কে করে দেখো কত হয়, 5 দিয়ে করলে 5 100তে 500, 5 দিয়ে করলে কত হয় 20। একটু খেয়াল করে দেখো, 5 5 25 আর 20, অর্থাৎ 25 আর 20 গুণ করলে আমরা জানি কত হয়, 500 হয়। আর 25 আর 20 বিয়োগ করলে কিন্তু কত হয়, 5 হয়। তাহলে আমরা এটাকে কত করব, যে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই দুটো থেকে x কমন, তাহলে x প্লাস 25, এখানে এই দুটো পদের থেকে মাইনাস 20 কমন, তাহলে থাকে কত, x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পাচ্ছি, x প্লাস 25 গোটা রাশিমালা থেকে কমন যাচ্ছে, বাকি কি রইল, x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একই লজিক আমরা কি বলবো, যে হয় x প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু মাইনাস 25, এখানে x ইকুয়াল টু 20। এবার দেখো x আমি কাকে ধরেছিলাম বলো, শুরুতে চলে আসছে, x ধরেছিলাম আমরা মোটর গাড়ির গতিবেগ। একটা গাড়ির গতিবেগ তো ঋণাত্মক হয় না, তাই না? তাহলে আমরা এখানে কি করব, মোটর গাড়ির গতিবেগ যেহেতু x, তাহলে আমাদের এই মাইনাসটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আমরা বলবো মোটর গাড়িটির গতিবেগ, মোটর গাড়িটির গতিবেগ 20 কিমি/আওয়ার। দেখো 6 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু, অর্থাৎ সংখ্যা রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। যখনই একটা কথা আমার মনে রাখবে, যখনই কোনো সংখ্যা বা অঙ্ক রিলেটেড প্রশ্ন তোমাদের পাবে, তোমরা প্রথমেই কি করবে, 2টো বা 3টে যেই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলুক না কেন সেই অঙ্কগুলোকে বের করার চেষ্টা করবে। যখনই অঙ্কগুলো পেয়ে যাবে তখনই কিন্তু প্রথমেই সংখ্যাটা বের করে নেবে। তাহলে আমরা দেখি কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এইটুকু জায়গা থেকে আমরা কি জানলাম, আমি প্রথমেই বলেছিলাম যাকে তুলনা করা হবে তাকে পরে ধরবো, যার সাথে তুলনা করা হবে তাকে আগে ধরে নেব। তাহলে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ককে এককের সাথে তুলনা করেছে, যে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে আমরা কাকে ধরবো, একককে ধরে নেব। তাহলে ধরি এককের ঘরের অঙ্কটি সমান x। তাহলে এককেরটা যদি x হয় তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, দশকের
ঘরের অঙ্কটি সমান দশকেরটা কথা বলবো, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, তাহলে আমরা এখানে 3 বিয়োগ করে দেবো। এবার যখনই একক আর দশক এই দুটো জিনিস আমরা পেয়ে যাব, তখনই আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে সংখ্যাটি বের করে নেবো। তাহলে সুতরাং সংখ্যাটি সমান সমান, সংখ্যা বের করার নিয়ম কি, এককের অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে, দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, তার সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, অর্থাৎ x কে 1 দিয়ে গুণ করলে x কি হয়, তার সাথে যোগ করব দশকের ঘরে যত অঙ্ক আছে তাকে 10 দিয়ে গুণ, তাহলে x - 3 কে আমরা 10 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে, x প্লাস 10x মাইনাস 30 ইকুয়াল টু 11x মাইনাস 30, এটা হয়ে গেল আমাদের সংখ্যাটি। ঠিক আছে, এবার ওরা বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করে, অর্থাৎ সংখ্যাটি মানে এটা থেকে কাকে বিয়োগ করবো, এর অঙ্কদ্বয়কে এইটা এবং এটা, তাহলে এদের গুণফল অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস 3, এই যে সংখ্যা দুটির গুণফল হলো, এটাকে আমরা বিয়োগ করবো কার থেকে, এই সংখ্যাটি থেকে। তাহলে বলেছে বিয়োগফলটা হবে 15। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে সংখ্যাটি থেকে তার অঙ্কদ্বয়ের গুণফলটাকে বিয়োগ করব। সংখ্যাটা কত আছে বলো, 11x মাইনাস 30, তার থেকে যে আমি বিয়োগ করলাম কাকে, অঙ্কদ্বয়ের গুণফলকে, অঙ্ক ছিল একটা x একটা x মাইনাস 3, এদের গুণফল মানে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এই যে বিয়োগটা, সেই বিয়োগফলটা কত হবে, বিয়োগফলটা বলেছে 15 হবে, তাহলে এটা ইকুয়াল টু 15। তো দেখো এখানে আমরা এখন ক্যালকুলেট করব, তাহলে 11x মাইনাস 30 মাইনাস এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়, মাইনাস আর মাইনাসে প্লাস 3 আর এক্স গুণ করলে 3x, 15টাকে আমরা একবারে বাদ দিয়ে নিয়ে আসলাম, -15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এখন এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, 11x আর 3x যোগ করলে কত হয়, প্লাস 14x, আর 15 আর 30 কত হয়, মাইনাস মাইনাসে প্লাস, চিহ্নটা হবে মাইনাস, তাহলে 15 আর 30 কত হয়, 45 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো। প্রথমে মাইনাস কমন নিলে চিহ্নগুলো সবগুলো শুধু পাল্টে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার আমরা একইভাবে কি করব, একইভাবে দেখো আমার এখানে করা আছে অলরেডি, 45কে যদি আমরা উৎপাদক আকারে ভাঙি, একটা হচ্ছে 5 × 9 = 45 হয়, একটা 3 × 15 = 45 হয়। 15 আর 3 যোগ বা বিয়োগ কোনো কিছু করলেই কিন্তু 14 আসে না, কিন্তু 9 আর 5 যোগ করলে কত আসে, 14 আসে। তাহলে আমরা এখানে তাই করব, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কমন এক্স কমন যায়, তাহলে x - 9, আর এখানে কত, -5 কমন যায়, তাহলে থাকে কত, x - 9 ইকুয়াল টু 0। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি যে x - 9 ইন্টু x - 5 ইকুয়াল টু 0। তাহলে হয় x - 9 ইকুয়াল টু 0 অথবা x - 5 ইকুয়াল টু 0। তাহলে x যদি -9 হয়, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 9, আর এখান থেকে x ইকুয়াল টু কত পেলাম আমরা, 5। এবার দেখো দুটোতেই কিন্তু প্লাস এসেছে, কোথাও মাইনাস আসেনি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, x কাকে ধরেছে, এককের ঘরের অঙ্ক, ওরা জিজ্ঞেস করছে এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে আমরা কি বলবো, এককের ঘরের অঙ্ক কিন্তু আমাদের এক্ষেত্রে দুটোই গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় এককের ঘরের অঙ্কটি হলো, কি লিখবো, 9,5, এটাই উত্তর। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রচুর আসে পরীক্ষা দেয়, কাজে ভালো করে দেখবে। বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি বলেছে, চৌবাচ্চাটি যদি দুটো নল আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। এই জায়গাটাকে মার্ক করছি। কেন মার্ক করছি, কারণ এখান থেকেই আমরা সমাধানটা সহজে করতে পারবো। আমরা একটা নলের সময় যদি ধরে নিই, তাহলে একটা নলকে আমরা কত বলবো, তার থেকে 5 মিনিট সময় বেশি নেবে। তাহলে আমরা বলে দেবো যে ধরি বা মনে করি পৃথকভাবে একটি নলের সময় লাগে
কিসের জন্য সেটা আমি লিখছি না, চৌবাচ্চার পূরণ করার জন্য। কেমন? তাহলে পৃথকভাবে একটি নলের সময় লাগে মনে করো x মিনিট, এটা আমি ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং পৃথকভাবে অপর নলের সময় লাগে কত, এর থেকে 5 মিনিট বেশি, অর্থাৎ x+5 এত মিনিট। ঠিক আছে, এবার দেখো যেহেতু দুটো নল একসাথে চৌবাচ্চাটা 11 × 1/9 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ দুজনে কিন্তু একসাথে কত মিনিটে চৌবাচ্চাটা পূরণ করে সেটা বলা আছে। আমরা কি করেছি, এখানে দুটো নল আলাদা আলাদা সময়টা বের করেছি। তাহলে আমরা দেখবো যেটা যে ওই যে 11 সমস্ত 1/9 মিনিটে দুটো নল মিলে চৌবাচ্চাটা পূরণ করলো, আমরা এখানে দেখব যে ওই সময়টাতে আমাদের এই দুটো নল পৃথক পৃথকভাবে কতটা জায়গা পূরণ করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম নলটি বা একটি নল, তাহলে একটি নল এখান থেকে আমরা বলতে পারি x মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা, অর্থাৎ এক অংশ। তাহলে সুতরাং ঐকিক নিয়ম আমরা বলতে পারি ওই নলটি 1 মিনিটে পূর্ণ করে সমান 1 x অংশ। এবার এখানে কত মিনিট আছে, 11 সমস্ত 1/9। 11 সমস্ত 1/9 মানে কত বলে, 11 সমস্ত 1/9 মানে 9 11 99 একে 100/9। তাহলে এই 100/9 মিনিটে কতটা পূর্ণ করে সেটা বের করে নেব। তাহলে 100/9 মিনিটে পূর্ণ করে সমান এটাকে কি 100/9 দিয়ে গুণ হবে। তাহলে 100/9 দিয়ে এটাকে আমরা গুণ করলে হবে হচ্ছে 100/9x এত অংশ। একইভাবে অপর নলটিরও আমরা বের করব। তাহলে অপর নলটি x+5 মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে x+5 মিনিটে পূর্ণ করে সমান 1 অংশ। সুতরাং 1 মিনিটে পূর্ণ করবে সমান 1 x+5 অংশ, এবং একইভাবে 100/9 মিনিটে পূর্ণ করে সমান 100/9 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 100/9 × x+5 এত অংশ। সরি, এই ব্র্যাকেটটা ভুল জায়গায় দিয়ে ফেললাম, তো অংশ। ঠিক আছে, এবার দেখো ভালো করে যে দুটো নল আলাদা আলাদা করে এই যে 100/9 মিনিট, যেই মিনিটে দুটো একসাথে মিলে চৌবাচ্চাটাকে পূরণ করে বলেছে, ওরা আলাদা আলাদা করে কিন্তু এত অংশ এবং এত অংশ ওই মিনিটে পূর্ণ করে। তাহলে দুটো নল আলাদা করে যদি এত অংশ পূর্ণ করে, তাহলে একসাথে তারা কতটা করবে, এই দুটো যোগ হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নল দুটি একত্রে 100/9 এত মিনিটে পূর্ণ করে সমান কত হবে বলো, এই 100/9x প্লাস 100/9 × x+5 এত অংশ, তাই না? যেহেতু প্রথম নলটা 100/9 মিনিটে 100/9x অংশ পূরণ করে, দ্বিতীয় নলটাও একইভাবে আলাদা করে 100/9 মিনিটে 100/9 × x+ এত অংশ পূর্ণ করে। তাহলে দুটো মিলে একসাথে মানে কি যোগ করব, তাহলে দুজনে একসাথে 100/9 মিনিটে পূর্ণ করছে কত, এত অংশ। এইবার ওরা প্রশ্নটাতে বলে দিয়েছিল যে দুজনে একসাথে দেখো এই যে 11 সমস্ত 1/9 মানে 100/9 এত মিনিটে পূর্ণ করে কি সম্পূর্ণ চৌবাচ্চা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে এত অংশ এবং এত অংশ দুজন আলাদা করে করলো, এই দুটোকে যদি যোগ করি সেটাই হবে সম্পূর্ণ চৌবাচ্চা, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা মানে কত, 1 অংশ। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং শর্ত মতে 100/9x প্লাস 100/9 × x+5 এটাই হচ্ছে আমাদের 1 অংশ, কারণ সম্পূর্ণ চৌবাচ্চা 1 অংশ। ঠিক আছে, এখান থেকে আমাদের 100/9 কমন যায়, তাহলে 100/9 আমি কমন নিলাম, থাকে কত 1/x প্লাস 1/x+5 ইকুয়াল টু কত 1। তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে x × x+5 এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, x দিয়ে x × x+5 কে ভাগ করলে x আর x মিলে যাচ্ছে, তাহলে ভাগফল কত x+5, x+5 এর সাথে উপরে 1 গুণ করলে কত হচ্ছে x+5 হচ্ছে প্লাস। এবার একইভাবে এই x+5 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব,
এক্স প্লাস 5 এই অংশটুকু মিলছে, তাহলে ভাগফল কোনটুকু? এইটুকু। এবার এটার সাথে যখন 1 গুণ করবো কত হবে? এক্স হবে। ওকে, আর এই 100/9টাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? 9/100। ঠিক আছে, তাহলে উপরে এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে? 2x। আচ্ছা, তার আগে দেখো একটা জিনিস বলি, এক্স আর এক্স যোগ করলে 2x হচ্ছে, আমরা এই পার্টটাকে আগে না করে নিচের পার্টটাকে করবো, নিচের পার্টটাকে করে একবারে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে আমাদের একটা লাইন কম আসবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার সাথে এই 9 গুণ করলে কত হচ্ছে? 9x স্কোয়ার। এক্স আর 5 গুণ করলে 5x, তার সাথে 9 ইন্টু করলে কত হচ্ছে? 45x। মাইনাস, দেখো এখানে এক্স আর এক্স কত? 2x, 2x এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে? 200x। আর 5 দিয়ে 100 গুণ করলে 500, ওই 500টাকেও একভাবে বাদিকে নিয়ে আসবো, কত হচ্ছে? -500 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যোগ বিয়োগ করো, 9x স্কোয়ার 45x আর এদিকে -200x, তাহলে কত হচ্ছে? -155x। ওকে, আর এদিকে থাকছে কত? -500 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে? দেখো এখানে কিন্তু দেখো আগের উৎপাদক বিশ্লেষণগুলোতে প্রথম পদে কোনো সংখ্যা ছিল না, কিন্তু আমাদের এই জায়গাটা খেয়াল করে দেখো, প্রথমে কত আছে? 9 আছে, তারপরে কত আছে? 500 আছে। তাহলে 9 আর 500কে প্রথমে গুণ করতে হবে, 9 আর 500, সরি 9 আর 500কে প্রথমে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে? 4500। এই 4500কে লসাগু করে দুটো উৎপাদক আনতে হবে, যেই দুটো উৎপাদককে ভেঙে আমি এই 155 মেলাবো। ঠিক আছে, তাহলে 180 তো, তাহলে দেখো এখানে 5 5 25 টাকা যদি আলাদা নিচ্ছি, এদিকে 5 6 30, 3 2 60, 3 7 180, তাহলে 180 আর 25 এদের যদি আমি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 155 পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা কি লিখবো? যে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x। দেখো যেহেতু আমার 155 আনতে হবে, এবার সামনে অলরেডি মাইনাস দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে আবার মাইনাস দিই, মাইনাস মাইনাসে প্লাস হয়তো বেশি হয়ে যাবে, তাই না? এই জন্য এখানে চিহ্নটা আমি কি দিলাম? প্লাস দিলাম। ঠিক আছে, -500 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি এখন সমাধান করি, কত হচ্ছে? প্রথমে 9x কমন যাচ্ছে, তাহলে থাকে কত? x - 20। এখান থেকে 25 কমন যাচ্ছে, তাহলে থাকে কত? x - 20 ইকুয়াল টু 0। তাহলে x - 20, 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু, সরি লাইনটা লিখে নিচ্ছি, যে হয় x - 20 ইকুয়াল টু 0 অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 20, আর এখান থেকে x ইকুয়াল টু কত পাবো? -25/9। দেখো x আমরা কাকে ধরেছি আগে দেখে নিচ্ছি একটু। ঠিক আছে, x আমরা ধরেছি হচ্ছে একটা নলের কতটা মিনিট সময় লাগে চৌবাচ্চাটা পূরণ করতে। এবার যেহেতু সময়টা তো আর ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ আমরা এইটাকে আর ক্যালকুলেট করবো, আমরা এটাকে এখানেই বলে দেবো যেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত আসছে? 20। এক্স আমরা কাকে ধরেছি? এক্স ধরেছি হচ্ছে প্রথম নলটার। আর প্রশ্নটাতে আমাদের কি বলেছিল? যে প্রত্যেকটা নল পৃথকভাবে চৌবাচ্চাটা কত সময়ে পূর্ণ করবে। তাহলে প্রথম নলটার লাগবে 20 মিনিট, আর দ্বিতীয় নলটার কত? x + 5 অর্থাৎ 20 × 5 = 25 মিনিট, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এদিকে লিখছি আমি কেমন, যে সুতরাং একটি নলের সময় লাগবে, একটি নলের সময় লাগবে সমান 20 মিনিট, এবং অপর নলের সময় লাগবে সমান 25 মিনিট। এবার দেখো এই প্রশ্নটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাধ্যমিক টেস্ট বলো, ফাইনাল বলো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার আসে। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি। বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করো। দেখো ডজন মানে আমাদের শুধু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 ডজন মানে আমরা কত জানি? 1 ডজন মানে মনে রাখবে সমান 12টি। ঠিক আছে, এবার কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমেছে, অর্থাৎ 12টা কলমের দাম মনে করো 6 টাকা কমেছে, আগে যা ছিল তার থেকে কম। তাহলে যেহেতু আগে কত দাম ছিল আমরা জানি না, তাহলে প্রথমে আমরা কি করব? আগের দামটাকে ধরে নেব। ঠিক আছে, তাহলে ধরি প্রতি ডজন কলমের মূল্য সমান কত? x টাকা। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে x টাকায় পাওয়া যায় 12টা কলম, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং x টাকায়
পাওয়া যায় সমান 12টি কলম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x টাকায় পাওয়া যায় 12টা কলম। এবার খেয়াল করে দেখো, আমাদের এখানে বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টা কলম বেশি পাওয়া যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে 30 টাকায় আগে কয়টা কলম পাওয়া যেত সেটা আমাকে জানতে হবে, তারপরে এখন তার থেকে 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে আগে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় কয়টি কলম পাওয়া যাবে বের করতে পারবো। একইভাবে 30 টাকায় কয়টি কলম পাওয়া যাবে বের করতে পারবো। তাহলে সুতরাং আমরা এখানে করে নিচ্ছি যে 1 টাকায় পাওয়া যায় সমান 12/x এতটি কলম। তাহলে আমরা 30 টাকায় কয়টা কলম পাওয়া যাবে বের করতে পারছি, অর্থাৎ 30 টাকায় পাওয়া যাবে সমান গুণ হয়ে যাবে। তাহলে 12 × 30/x এতটি কলম। ঠিক আছে, অর্থাৎ আগে মানে দাম কমার পূর্বে 30 টাকায় কটা কলম পাওয়া যেত আমরা বের করতে পারলাম। এবার আমরা কি করব, দাম কমার পরে 30 টাকায় কটা কলম পাওয়া যায় সেটা বের করব। এবার দেখো দাম কমার পরে ঘটনাটা কি ঘটেছে, দাম কমার ফলে কি হয়েছিল যে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে দাম কমার পরে দেখো বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমবে। তাহলে আগে ডজনে 6 টাকা, অর্থাৎ আগে ডজনের দাম ছিল কত, x টাকা, তাই এখন এক ডজনের দাম কত হবে, x - 6 টাকা। তাহলে দাম কমার পরে প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য হয় সমান কত হবে, আগে যেহেতু ছিল x, ওরা বলেছে ডজনে 6 টাকা কমবে, তাহলে কত হয়ে যাবে, x - 6 টাকা, x - 6 টাকা। তাহলে একইভাবে দেখো এখন দাম কমার পরে x - 6 টাকায় পাওয়া যাবে কত, 12টি কলম। একইভাবে 1 টাকায় কতগুলো পাওয়া যাবে বের করতে পারবো, 30 টাকায় কতগুলো পাওয়া যাবে বের করতে পারবো। তাহলে করে নিচ্ছি যে সুতরাং x - 6 টাকায় পাওয়া যায় সমান 12টি কলম। তাহলে একইভাবে 1 টাকায় পাওয়া যাবে সমান 12/x - 6টি কলম। ঠিক আছে, একইভাবে 30 টাকায় পাওয়া যাবে সমান কি হবে, 30 দিয়ে গুণ হবে, তাহলে 12 × 30/x - 6টি কলম। এবার ব্যাপারটা দেখো, কলমের দাম যখন x টাকা পার ডজন ছিল তখন 30 টাকায় পাওয়া যেত কতগুলো কলম বের করলাম। একইভাবে কলমের দাম যখন কমলো তখন 30 টাকায় পাওয়া যায় কতগুলো কলম আমরা বের করে নিলাম। এবার ওরা বলেছে যে আগে যা কলম পাওয়া যেত তার থেকে এখন কয়টা কলম বেশি পাওয়া যায় 30 টাকায়, 3টি কলম বেশি পাওয়া যায়। অর্থাৎ কি, এখন যে কলমটা পাচ্ছি সেটা বেশি আছে, তাহলে এই বেশিটার থেকে যদি আমি এই কমটা বিয়োগ করি সেই বিয়োগফলটা কত আসবে, 3। তাহলে সুতরাং শর্ত মতে 12 × 30/x - 6 মাইনাস 12 × 30/x ইকুয়াল টু কত আসবে, 3। এটাকে এখন ক্যালকুলেট করো। তাহলে 12 × 30টা কি, মানে এটা যদি আমি গুণ করেও দিই, ধরো 3 × 12 কত হচ্ছে, 3 × 12 36, অর্থাৎ 360। তাহলে 360 আমার কমন যাচ্ছে, তাই না? 360 কমন হলে থাকে কত, 1/x - 6 মাইনাস 1/x ইকুয়াল টু কত, 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন লসাগু করব। x × x - 6 হলো, x - 6 দিয়ে আমরা যখন এটাকে ভাগ করব তখন x - 6 x - 6 মিলে যাচ্ছে, অর্থাৎ ভাগফল কত হবে, x, তাই না? তাহলে এই x এর সাথে উপরে 1 গুণ করলে কত হচ্ছে, x ই হচ্ছে মাইনাস। এবার এই x দিয়ে যখন আমরা এই নিচের এটাকে ভাগ করব, দেখো xটা মিলে যাচ্ছে, তাহলে ভাগফল কত হবে, x - 6। তাহলে x - 6 এর সাথে উপরে 1 গুণ করলে কত হচ্ছে, x - 6 হয়, কিন্তু সামনে যেহেতু একটা মাইনাস আছে আমরা এটাকে কি করে দেবো, একবারে +6। এই জিনিসটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে? যেহেতু সামনে মাইনাস আছে তাই আমরা কি করবো, ব্র্যাকেট যেহেতু ইউজ করিনি তাই আমরা এটাকে প্লাস করে দিলাম। ওকে, ইকুয়াল টু এই 360টাকে ওই পাশে নিলে ভাগ 360। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো উপরে x আর -x কাটা চলে গেল, থাকছে কত, x আর x গুণ করলে x স্কোয়ার, তার সাথে ওই যে ডান পাশে উপর 3 আছে, তাহলে 3x স্কোয়ার। এদিকে x আর -x গুণ করলে কত হচ্ছে, -6x, তার সাথে 3 গুণ করলে কত হচ্ছে, -18x। আর এই 6 360 গুণ করলে কত হয় দেখো, 6 360 গুণ করলে এদিকে একবার মাইনাস করে বাদিকে আনছি, তাহলে 6 0 0 6 6 36, 6 হাতে থাকে 3, 3 6 18 3 21, 2160 ইকুয়াল টু 0। দেখো প্রত্যেকের মধ্যেই 3 কমন আছে, 3 কমন নিলে তাহলে থাকে কত, x স্কোয়ার - 6x মাইনাস এদিকে হচ্ছে কত বলো তো, 720।
20 ইকুয়াল টু 0। এবার এই 720কে ভেঙে 6 মেলাতো এটাকে আমরা 720কে ভেঙে 6 আনবো, তাই না? এবার 720 যেহেতু একটা বড় সংখ্যা, আমরাও চেষ্টা করবো উৎপাদকগুলো একটু বড় বড় আনার। তাহলে আমরা প্রথমে 720 লসাগু করবো। 720 লসাগু একটু বড় বড় নেবো। ধরো আমি 8 নিচ্ছি বা 9 নিচ্ছি, মনে করো 8 নিলে কত হচ্ছে, 8 9 72, তাহলে কত হচ্ছে 90। ঠিক আছে, এবার ধরো আমরা এখানে কত নিতে পারি বলো। এবার ধরো একটা ছোট্ট নিই, ধরো আমি নিচ্ছি 3, 3 30 কত হয় 90। এবার দেখো 3 একটা 24, 24 আর 30 কত হয় 24 আর 30, কিন্তু বিয়োগ করলে কত হচ্ছে -6 বা 6 কিন্তু চলে আসবে, তাই না? তাহলে আমরা এখানে কত লিখবো, যে বা x স্কোয়ার -30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে এখন কমন নাও। প্রথমে x কমন নিলে থাকে x মাইনাস 30, তারপরে 24 কমন নিলে থাকে কত x মাইনাস 30 ইকুয়াল টু 0। সম্পূর্ণ পদের থেকে x মাইনাস 30 কমন যাচ্ছে, রইল বাকিকে x প্লাস 24 রয়ে গেল, তাই না? ইকুয়াল টু 0। তাহলে একইভাবে আমরা কি বলবো, যে হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 30, আর এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু -24। এবার দেখো আমাদের প্রশ্নটাতে x আমরা কাকে ধরেছিলাম, x আমরা ধরেছিলাম প্রতি ডজন কলমের মূল্য, তাই না? এবার প্রতি ডজন কলমের মূল্য কি ঋণাত্মক হতে পারে? মূল্য তো ঋণাত্মক হয় না, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে প্রতি ডজন কলমের মূল্য কত আসবে 30। অর্থাৎ সুতরাং প্রতি ডজন কলমের মূল্য সমান কত টাকা, 30 টাকা। বুঝতে পারলাম?